Hello, my dear student. Welcome to Quantum Physics Tuition Center. Today we are discussing about static friction and kinetic friction. Last ভিডিওতে আমরা ফ্রিকশনের বিভিন্ন প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা স্থিতঘর্ষণ নিয়ে আলোচনা করব। তোমরা পেন এবং কপি নিয়ে বসে যাও, নোটস করতে থাকো সাথে সাথে। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হলো স্থিতঘর্ষণ। স্থিতঘর্ষণ স্থিতঘর্ষণ নিয়ে আমরা আজকে আলোচনা করব, বা স্ট্যাটিক ফ্রিকশন বা স্ট্যাটিক ফ্রিকশন। ওকে, আচ্ছা, এখন দেখো স্থিতঘর্ষণ বলতে আমরা কি বুঝি। অ্যাকচুয়ালি স্থিতঘর্ষণ বলটি হলো এক ধরনের ভেরিয়েবল এবং অ্যাডজাস্টেবল ফোর্স। কি ধরনের বল? স্থিতঘর্ষণ হলো এক ধরনের ভেরিয়েবল এবং অ্যাডজাস্টেবল ফোর্স। আচ্ছা, কিভাবে অ্যাডজাস্টেবল আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। আগে একটা কথা লিখে নিই যে স্থিতঘর্ষণ একটি অ্যাডজাস্টেবল বল। ঠিক আছে, অ্যাডজাস্টেবল হলেই ভেরিয়েবল হবে। স্থিতঘর্ষণ একটি অ্যাডজাস্টেবল বল। ঠিক আছে, কেন বলা হয়েছে কথাটা? ধরো গতদিন আমরা কি পড়েছিলাম ঘর্ষণের মধ্যে, যে একটা অবজেক্টকে যখন মুভ করতে চাইবো আমরা, যখন একটা অবজেক্টকে আমরা মুভ করতে চাইবো, তখন তার গতির বিরুদ্ধে যেই বল কাজ করে তাকে আমরা কি বলি? ঘর্ষণ বল বলি। বা গতির টেন্ডেন্সিটাকে যে বাধা প্রদান করে তাকে আমরা কি বলি? ঘর্ষণ বল বলি। ধরো এখন একটা বস্তু নিলাম, বস্তুটাকে ধরো তুমি এক বল দিয়ে এদিকে গতিশীল করার চেষ্টা করছো, এদিকে কিসের চেষ্টা করছো? গতিশীল করার চেষ্টা করছো। বস্তু গতিশীল হতেও পারে, নাও হতে পারে, এটা আলাদা ব্যাপার। বস্তু যখন গতিশীল হওয়ার চেষ্টা করা হচ্ছে সামনের দিকে বল প্রয়োগ করে, তখন দেখা যাবে কি তার এই তল বরাবর একটি ফ্রিকশন বল কাজ করবে। তার এই তল বরাবর কি করবে? একটা ফ্রিকশন বল কাজ করবে। এখন তুমি এই বলের মান যত বাড়াবে, এই ঘর্ষণ বলের মানও তত বাড়তে থাকবে। ধরো তুমি সাপোজ এখানে 2 নিউটন অ্যাপ্লাই করলে ফ্রিকশন বলের সাথে সাথে 2 নিউটন হয়ে যাবে। তারপর তুমি 4 নিউটন অ্যাপ্লাই করলে এই ফ্রিকশন বল কত হয়ে যাবে? 4 নিউটন হয়ে যাবে। এভাবে অ্যাডজাস্ট হতে থাকবে। তুমি 5 নিউটন অ্যাপ্লাই করলে এটাও কি হয়ে যাবে? 5 নিউটন হয়ে যাবে। এভাবে ফ্রিকশন ফোর্স অ্যাডজাস্ট হতে পারে। এবার কোন ফ্রিকশন? স্ট্যাটিক ফ্রিকশন অ্যাডজাস্ট হতে পারে। কোন ফ্রিকশনের কথা বলছি আমরা? স্ট্যাটিক ফ্রিকশন, এফএস। ঠিক আছে, বস্তু যখন রেস্টে থাকবে তখন তাকে যখন আমরা বল প্রযুক্ত করব, তখন সে গতিশীল হওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, তো গতিশীল হয়ে গেলে তো কাইনেটিক ফ্রিকশন। গতিশীল হবে না, গতিশীল হওয়ার চেষ্টা করবে। কোন একটা বস্তুকে যখন আমরা বল প্রযুক্ত করি, ওই বস্তুটা কি করে? গতিশীল হওয়ার চেষ্টা করে। এই গতিশীল হওয়ার যখন চেষ্টা করে, গতিশীল হতে পারে না, তখন কি করে? ধরো তুমি 2 নিউটন ফোর্স অ্যাপ্লাই করবে, এটাও 2 নিউটন ফোর্স অটোমেটিকলি পেছনের দিকে অ্যাপ্লাই করবে। কিন্তু এমন কতক্ষণ পর্যন্ত অ্যাপ্লাই করবে? এমন হলে তো কোনো বস্তুকে গতিশীল করা সম্ভব নয়, কারণ ফ্রিকশন ফোর্স অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে যাবে অ্যাপ্লাইড ফোর্সের সাথে। তাহলে কতক্ষণ পর্যন্ত এমন হবে? এটারও একটা লিমিট থাকবে নিশ্চয়ই, ঠিক কিনা? এই যে অ্যাডজাস্ট হচ্ছে, আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, ওই ফোর্সের সমান হয়ে গেল। 4 নিউটন অ্যাপ্লাই করলাম, 4 নিউটনের সমান হয়ে গেল। 5 নিউটন অ্যাপ্লাই করলাম, এটাও 5 নিউটনের সমান হয়ে গেল। এমন কতক্ষণ চলতে থাকবে? লিমিট তো থাকা দরকার নাকি? তাহলে এই স্থিতঘর্ষণের একটা লিমিট আছে, ঠিক তো? এই স্থিতঘর্ষণের কি থাকবে? একটা লিমিট আছে, যে ওই লিমিট পর্যন্ত সে বলটাকে প্রযুক্ত বলের সাথে কি করে নিতে পারবে? অ্যাডজাস্ট করে নিতে পারবে। কিন্তু ওই লিমিটের পরে যদি তুমি বল অ্যাপ্লাই করো, প্রযুক্ত বল দাও, তাহলে বস্তুটি তখন গতিশীল হয়ে পড়বে। কথা বোঝাতে পারলাম? কি বললাম? কোন একটা বস্তুর উপর আমরা বল প্রযুক্ত করতে থাকি, এবং বল প্রযুক্ত করার সময় স্থিতঘর্ষণ কি করে? ওই বলটাকে অ্যাডজাস্ট করে নিতে চেষ্টা করে। এবার কতক্ষণ পর্যন্ত অ্যাডজাস্ট করবে? সে একটা লিমিট পর্যন্ত করবে। ওই যে স্থিতঘর্ষণের যে লিমিট পর্যন্ত প্রযুক্ত বলটাকে অ্যাডজাস্ট করতে পারবে, ওই লিমিট যে ফোর্সটা, ওই ফোর্সটাকে আমরা বলি এফ লিমিটিং, বা কোনো জায়গাতে এফ এস ম্যাক্সও বলা হয়। অর্থাৎ
বাংলাতে যদি বলি স্থিত ঘর্ষণের সীমাস্থ মান, কি বলবো এটাকে? স্থিত ঘর্ষণের সীমাস্থ মান। মানে তুমি ফোর্স অ্যাপ্লাই করতে থাকবে, এদিকে প্রযুক্ত বল দিতে থাকবে, এটা অ্যাডজাস্ট হতে থাকবে কতক্ষণ পর্যন্ত? ধরো সাপোজ এটার যদি অ্যাপ লিমিটিং 20 নিউটন হয়, তাহলে তুমি এটাকে 20 নিউটন পর্যন্ত ফোর্স দিতেই থাকবে, 10, 15 এভাবে দিতে দিতে যখন 20 নিউটনে যাবে তখন এটাও 20 নিউটন হয়ে যাবে। কিন্তু এর পরে যদি আর 20.5 নিউটনও যদি অ্যাপ্লাই করো, তখন বস্তু এদিকে কি হয়ে যাবে? গতিশীল হয়ে যাবে। বস্তুকে আর আটকে রাখা যাবে না। কথা বোঝাতে পারলাম? আমরা প্রথমে কি করছিলাম? ফোর্স অ্যাপ্লাই করছিলাম। ফোর্স অ্যাপ্লাই করার কারণে বস্তুটা গতিশীল হওয়ার চেষ্টা করছিল, কিন্তু গতিশীল হয়নি। কেন হতে পারেনি? কারণ পেছনের দিকে একটা স্ট্যাটিক ফ্রিকশন কাজ করছে। এই ফ্রিকশন বলটা কার সমান হয়ে যাচ্ছে? আমাদের প্রযুক্ত বলের সমান হয়ে যাচ্ছিল। ঠিক তো? এমন অ্যাডজাস্ট হচ্ছিল। ক্লিয়ার? এবার অ্যাডজাস্ট কতক্ষণ পর্যন্ত হতে পারবে? একটা লিমিট থাকবে। ওই লিমিটটা হচ্ছে ধরো 20 নিউটন। ওই লিমিটটা কত ধরে নিলাম? 20 নিউটন। ধরো এফ লিমিটের ভ্যালু হচ্ছে 20 নিউটন। এফ লিমিটের ভ্যালু কত? 20 নিউটন। ঠিক কিনা বলো? তাহলে আমরা প্রথমে ফোর্স অ্যাপ্লাই করছিলাম। ফোর্স অ্যাপ্লাই করার সময় এই ফোর্স গুলোকে কে অ্যাডজাস্ট করে নিচ্ছিল? এফএস অ্যাডজাস্ট করে নিচ্ছিল। কিন্তু এটার তো একটা লিমিট থাকবে। ওই লিমিটটা ধরে নিলাম আমি কত? 20 নিউটন, বা এফ লিমিটিং এর ভ্যালু কত দিলাম? 20 নিউটন। তাহলে সামনের দিকে আমি যতই ফোর্স অ্যাপ্লাই করি 20 নিউটন পর্যন্ত সে কি করতে পারবে? অ্যাডজাস্ট করে নেবে। 20 নিউটনের ভিতরে যতগুলো ফোর্স অ্যাপ্লাই করেছো তুমি, 10, 15, সবগুলোকে সে কি করবে? অ্যাডজাস্ট করে নেবে। 20 নিউটনটাকেও সে কি করবে? অ্যাডজাস্ট করে নেবে। কিন্তু যে তুমি 20.5 নিউটন অ্যাপ্লাই করবে, অর্থাৎ লিমিটিং ফ্রিকশন থেকে যদি তুমি বেশি বল অ্যাপ্লাই করতে পারো, তাহলে বস্তু কি হয়ে যাবে? গতিশীল হয়ে যাবে। কথা বুঝতে পারলাম? তাহলে স্থিত ঘর্ষণের মানটা কি হচ্ছিল? কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছিল। কার সাথে? প্রযুক্ত বলের সাথে। প্রযুক্ত বল যদি 2 নিউটন দিই, স্থিত ঘর্ষণও 2 নিউটন। প্রযুক্ত বল 4 নিউটন দিলে স্থিত ঘর্ষণও 4 নিউটন। প্রযুক্ত বল 10 নিউটন দিলে স্থিত ঘর্ষণও 10 নিউটন। প্রযুক্ত বল 15 নিউটন দিলে স্থিত ঘর্ষণও 15 নিউটন। এভাবে অ্যাডজাস্ট করছিল যাতে বস্তুটা গতিশীল না হতে পারে। কিন্তু এটা কতক্ষণ পর্যন্ত চলবে? তার লিমিটিং ভ্যালু পর্যন্ত চলবে। তার লিমিটিং ভ্যালু কত? 20। তো আমি যখন সামনের দিকে 20 নিউটন প্রযুক্ত করব, সেও কি করবে? পেছন দিকে 20 নিউটন প্রযুক্ত করবে। ক্লিয়ার? কিন্তু যেই আমরা 20.5 নিউটন অ্যাপ্লাই করব, তখন তার লিমিটিং তো 20, আর তো অ্যাপ্লাই করতে পারবে না 20.5। তখন বস্তুটা কি হবে? আস্তে আস্তে গতিশীল হওয়া শুরু করে দেবে। কথা বোঝাতে পারছি? তাহলে স্থিত ঘর্ষণ একটা অ্যাডজাস্টেবল ফোর্স, যেটা আমাদের প্রযুক্ত বলকে কি করে? অ্যাডজাস্ট করতে থাকে। ক্লিয়ার? ক্লিয়ার? কিন্তু কতক্ষণ পর্যন্ত অ্যাডজাস্ট করবে? একটা লিমিট পর্যন্ত। ওই লিমিটটা হচ্ছে এখানে স্থিত ঘর্ষণের সীমাস্থ মান। স্থিত ঘর্ষণের সীমাস্থ মান এটা কি? এই লিমিটটাকে আমরা কি বলতে পারি? স্থিত ঘর্ষণের সীমাস্থ মান বলতে পারি। ঠিক আছে? আমি জাস্ট একটা নর্মাল এক্সাম্পল নিয়ে তোমাদেরকে বুঝালাম। এবার এই স্থিত ঘর্ষণের সীমাস্থ মানের জন্য ঘর্ষণের কিছু সূত্র দেওয়া আছে। এর মধ্যে আমি একটা সূত্র তোমাদেরকে মেইনলি দেখিয়ে দিচ্ছি। স্থিত ঘর্ষণের একটা মেইন সূত্র আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওই স্থিত ঘর্ষণের মেইন সূত্রটা কি? দেখো, স্থিত ঘর্ষণের ওই মেইন সূত্রটা হচ্ছে তোমার Fs ডাইরেক্টলি প্রপোর্শনাল টু n, বা r বলতে পারি, অর্থাৎ লম্ব প্রতিক্রিয়ার সাথে সমানুপাতিক। কি বললাম? এখানে বলতে পারি Fs না, অ্যাকচুয়ালি F লিমিটিং, যেটা F লিমিটিং ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা n বা r। বাংলাতে যদি লিখে বলি তাহলে বলতে পারি স্থিত ঘর্ষণের সীমাস্থ মান, ঘর্ষণের সীমাস্থ মান লম্ব প্রতিক্রিয়ার সাথে সমানুপাতিক। এটা একটা ইম্পর্টেন্ট ল। লম্ব প্রতিক্রিয়ার সাথে সমানুপাতিক। লম্ব প্রতিক্রিয়ার সাথে সমানুপাতিক। কি বললাম? স্থিত ঘর্ষণের সীমাস্থ মান লম্ব প্রতিক্রিয়ার সাথে সমানুপাতিক, অর্থাৎ F লিমিটিং ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা n বা r। এটাকেই স্থিত ঘর্ষণের সূত্র বলা হয়। স্থিত ঘর্ষণের সূত্র এটা কি? এটা হচ্ছে স্থিত ঘর্ষণের সূত্র। মনে রাখবে, এটা একটা ইম্পর্টেন্ট সূত্র। এখানে 3টা সূত্র আছে, এর মধ্যে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। স্থিত ঘর্ষণের সীমাস্থ মান লম্ব প্রতিক্রিয়ার সাথে
সমানুপাতিক। ক্লিয়ার? স্থিত ঘর্ষণের সীমাস্থমান কি থাকবে? লম্ব প্রতিক্রিয়ার সাথে সবসময় সমানুপাতিক থাকবে। নেক্সট, এবার যদি লম্ব প্রতিক্রিয়ার সাথে যদি সমানুপাতিক হয়, তাহলে এফ লিমিটিং প্রপোর্শনাল চিহ্নটা উঠাতে গেলে একটা কনস্ট্যান্ট দরকার। এখানে একটা কনস্ট্যান্ট দিচ্ছি মিউ এস, সাথে কি থাকবে এন বা আর, যেটাই লিখি আমরা। তো এই যে মিউ এস আসলো, মিউ এসটা কি? মিউ এসটাকে বলা হয় স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। কি বলা হয় এটাকে? স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। স্থিত ঘর্ষণ গুণাঙ্ক কি বলা হয়? স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। এর মান সাধারণত তলের প্রকৃতির উপর নির্ভর করে, তলটা কতটুকু রাফ বা স্মুথ এটা বোঝানোর জন্য আমরা মিউএস ব্যবহার করি। ঠিক আছে? আচ্ছা, মিউএস আরেকটা কথা, মিউএস একক বিহীন রাশি। কি রাশি? একক বিহীন রাশি। একক বিহীন রাশি। মিউএস একটা একক বিহীন রাশি। কেন একক বিহীন রাশি? দেখো, মিউএস ইকুয়ালস টু কি আসবে? এফ লিমিটিং বাই এন। এফ লিমিটিংটা কি? ফ্রিকশন ফোর্স, স্থিত ঘর্ষণের সীমাস্থমান। আবার দেখো এনটাও কি? এক ধরনের বল। তাহলে এটার একক আর এটার একক কি? নিউটন। দোনোটার একক নিউটন। নিউটন কেটে গেলে কোনো এককই থাকে না। এই জন্য মিউএস একটা একক বিহীন রাশি বলা হয়, আর মিউএস হচ্ছে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক বলা হয় মিউএস কে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট হচ্ছে প্রমাণ নাম্বার 2। প্রমাণ নাম্বার 2 কি বলতে পারি? স্থিত ঘর্ষণের মান, স্থিত ঘর্ষণের মান, স্থিত ঘর্ষণের মান, স্থিত ঘর্ষণ মান তলের প্রকৃতির উপর নির্ভর করে। এটা আগে বলে দিয়েছি। তলের প্রকৃতির উপর নির্ভর করে। তলের প্রকৃতির উপর নির্ভর করে। কার উপর নির্ভর করে? স্থিত ঘর্ষণের মান তলের প্রকৃতির উপর নির্ভর করে। ঠিক আছে? রোমান 3 কি বলতে পারি? স্থিত ঘর্ষণের মান অন্য সব ঘর্ষণ থেকে বেশি হয়। অন্য সব ঘর্ষণ থেকে বেশি হয়। অন্য সব ঘর্ষণ থেকে বেশি হয়। ঠিক আছে? অন্য সব ঘর্ষণ থেকে কি হবে? বেশি হবে। ঠিক আছে? এই তিনটে হলো মোটামুটি স্থিত ঘর্ষণের সূত্রের মধ্যে পড়ে। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এটা, এফ লিমিটিং গোস টু মিউ এস ইনটু এন। এটা ভালো করে মনে রাখবে। ঠিক আছে? লেখা হয়ে গেছে? পজ করে লিখে নাও। নেক্সট, নেক্সট আমরা দেখব চল ঘর্ষণের সূত্রগুলি কি আছে। চল ঘর্ষণের সূত্রের মধ্যে প্রথমে 1 নাম্বার যদি বলি আমরা, প্রথমে 1 নাম্বারটা হবে সেম। চল ঘর্ষণের সূত্র যদি পড়ি আমরা, চল ঘর্ষণের সূত্র যদি পড়ি, চল ঘর্ষণ কিন্তু অ্যাডজাস্টেবল ফোর্স না। ঠিক আছে? চল ঘর্ষণ অ্যাডজাস্টেবল ফোর্স না। ঠিক আছে? চল ঘর্ষণ কোনোভাবেই অ্যাডজাস্টেবল ফোর্স না। এটা একটা কনস্ট্যান্ট ফোর্স। এটা থেকে একটা স্টার লাইন যদি লিখবো মনে করি, চল ঘর্ষণ একটি ধ্রুবক বল। ঠিক আছে? কনস্ট্যান্ট ফোর্স, কনস্ট্যান্ট ফোর্স। বুঝে গেল? এটি চল ঘর্ষণ একটা নির্দিষ্ট মাধ্যমের জন্য একটা ফিক্সড ফোর্স। ঠিক আছে? এটা চেঞ্জ হয় না। বুঝতে পারলে? চল ঘর্ষণের প্রথম সূত্র কি? চল ঘর্ষণের প্রথম সূত্র হলো এর মান লম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক। লম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক। লম্ব প্রতিক্রিয়ার সাথে সমানুপাতিক। দ্যাট মিন্স এফ কে। কাইনেটিক ফ্রিকশন কে এফ কে দিয়ে ডিনোট করা হয়। কে দিয়ে কাইনেটিক, এফ দিয়ে ফ্রিকশন। কাইনেটিক ফ্রিকশন ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আর, বা লম্ব প্রতিক্রিয়া এন, যেটাই বলি আমরা, এন বার যে কোনো একটা দিতে পারি। ঠিক আছে? তাহলে এফ কে ইকুয়ালস টু যখন দেবো তখন এখানে একটা মিউ কে আসবে, আর এই মিউ কেটাকে বলা হয়
মিউকে এটাকে বলা হয় চলঘর্ষণ গুণাঙ্ক। চলঘর্ষণ গুণাঙ্ক, চলঘর্ষণ গুণাঙ্ক, এটাকে কি বলা হয়? চলঘর্ষণ গুণাঙ্ক বলা হয়। এবং সেম চলঘর্ষণ গুণাঙ্কের কোনো একক নেই, এটাও একটা এককবিহীন রাশি, যেহেতু এফ কে বাই কি আসে আর। ঠিক আছে, 2 নাম্বার কি বলতে পারি? এর মানও তলের প্রকৃতির উপর নির্ভর করে। তলের প্রকৃতির উপর নির্ভর করে। ঠিক আছে, এর মানও তলের প্রকৃতির উপর নির্ভর করে। অন্যান্য স্থিত ঘর্ষণ অপেক্ষায় স্থিত ঘর্ষণ অপেক্ষায় এর মান কম হয়। কেন কম হয়? কেন কম হয় দেখো, স্থিত ঘর্ষণ অপেক্ষায় এর মান কম হয়, কেন কম হয়? আমরা গতদিন পড়েছিলাম ঘর্ষণের প্রধান কারণ কি? ইন্টারলকিং। এভাবে ইন্টারলকিং হয়ে যায়। তো যখন ইন্টারলকিং থাকে তখন তো স্থির থাকে বস্তু, যখন ইন্টারলকিং থাকে তখন বস্তু কি থাকে? স্থির থাকে, তখন ঘর্ষণ বলের মান বেশি। এবার তুমি যদি কোনোভাবে এটাকে একবার মুভিং করে দিতে পারো, তাহলে এটার উপর দিয়ে কি হবে? স্লাইড হয়ে যাবে। স্লাইড হয়ে যাওয়ার সময় বাধাটা আগের মতো পাচ্ছে না, আগে তো অনেক বাধা ছিল, আগে রেজিস্ট্যান্সটা বেশি ছিল, ইন্টারলকিং ছিল, এখন ইন্টারলকিং গুলো ভেঙে গেছে। তুমি যখন এটাকে মুভিং করে দিয়েছো তখন ইন্টারলকিং গুলো ভেঙে গেছে। আর ইন্টারলকিং যদি ভেঙে যায় তাহলে এটার উপর দিয়ে স্লাইড করে যাবে। তো স্লাইড করে যাওয়ার সময় আগের মতো তো আর ফ্রিকশন পাওয়া যাবে না, ফ্রিকশন পাওয়া যাবে কিন্তু কম। এই জন্য চলঘর্ষণের মান স্থিত ঘর্ষণ অপেক্ষায় কম হয়। চলঘর্ষণের মান স্থিত ঘর্ষণ অপেক্ষায় কি হয়? কম হয়। এই তিনটে হচ্ছে চলঘর্ষণের সূত্র। ঠিক আছে, চলো এবার আমরা একটা নিউমেরিক্যাল এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করব স্থিত ঘর্ষণ জিনিসটা কিভাবে অ্যাপ্লাইড হয় আর চলঘর্ষণ জিনিসটাও কিভাবে অ্যাপ্লাইড হয়, তারপরে তাদের উপরে অনেকগুলো নিউমেরিক্যালস করব আমরা। ঠিক আছে, তো আজকে এখন একটা এক্সাম্পল নেব, নিউমেরিক্যাল এক্সাম্পল, যেটা দিয়ে আমরা বুঝতে চেষ্টা করব স্থিত ঘর্ষণটা কিভাবে কাজ করে, এটা কিভাবে ফাংশনেবল। ধরো আমি একটা বস্তু নিলাম। ঠিক আছে, ধরো আমি একটা বস্তু নিলাম, বস্তুর ভর 5 কেজি। বস্তুর ভর কত ধরলাম? 5 কেজি। ধরো বস্তুর সামনের দিকে একটা বল প্রযুক্ত হচ্ছে 8 নিউটন। কত বল প্রযুক্ত হচ্ছে? 8 নিউটন। ঠিক আছে, আর ধরো বস্তু এবং এই তলের মধ্যে যে ঘর্ষণ গুণাঙ্ক আসবে, মিউ এস দেওয়া আছে ধরো 0.2 এবং মিউ কে দেওয়া আছে 0.1। ঠিক আছে, যেহেতু এফ কে less than fs, so in that case mu k also less than mu s। ঠিক আছে, also less than mu s এটা হবে। এবার দেখো বস্তু নিলাম 5 কেজি, সামনের দিকে 8 নিউটন বল প্রযুক্ত করছি। এখন তোমাকে কোশ্চেন করা হলো বস্তু স্থির নাকি গতিশীল? বস্তু স্থির নাকি গতিশীল? এবং স্থির হলে স্থিত ঘর্ষণের মান বের করো। স্থিত ঘর্ষণের মান বের করো। ঠিক আছে, স্থিত ঘর্ষণের মান বের করো। ঠিক আছে, কোশ্চেন কি দেওয়া হলো? বস্তু স্থির নাকি গতিশীল? যদি স্থির হয় তাহলে স্থিত ঘর্ষণের মান বের করো। এখন বস্তু স্থির না গতিশীল আমরা কিভাবে বুঝবো? আমাদের আগে এফ লিমিটিং বের করতে হবে। আমরা সীমাস্থ ঘর্ষণের স্থিত ঘর্ষণের সীমাস্থ মান বের করব। স্থিত ঘর্ষণের সীমাস্থ মান যদি বের করতে পারি, তখন আমরা প্রযুক্ত বলের সাথে কম্পেয়ার করে দেখব কোনটা বড় কোনটা ছোট, ওই হিসাবে বস্তু গতিশীল হবে। চলো দেখি, আগে দেখি তো এটা যদি দেখি আমরা সামনের দিকে যখন বল প্রযুক্ত হয় তখন বস্তু গতিশীল হয় বা গতিশীল হওয়ার চেষ্টা করে। আমি ধরলাম যে এটা গতিশীল হওয়ার চেষ্টা করছে,
বা গতিশীল হচ্ছে, তাহলে পেছন দিকে কি লাগবে? একটা ফ্রিকশন বল লাগবে, ঠিক তো? ফ্রিকশন বলটা কত আমরা জানি না, এটা কি স্ট্যাটিক ফ্রিকশন নাকি কাইনেটিক ফ্রিকশন তাও এখন আইডেন্টিফাই করতে পারিনি। বস্তু যদি স্থির থাকে তাহলে স্ট্যাটিক ফ্রিকশন, বস্তু যদি গতিশীল হয়ে যায় তাহলে এটা কাইনেটিক ফ্রিকশন হবে, ঠিক কিনা বলো? তাহলে এখন আগে বের করতে হবে বস্তুর লিমিটিং ফ্রিকশনের ভ্যালু, ঠিক তো? সীমাস্থ মানটা। এর জন্য আমরা একটা ফ্রি বডি ডায়াগ্রাম নিয়ে নেব। সামনের দিকে 8 নিউটন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, নিচের দিকে তার mg কাজ করে, দ্যাট মিন্স 8 ইন্টু জি, মাস তো m, তো mg, m মানে 8g, সরি 5g, m তো 5, সরি, m equals to 5 kg, therefore mg, that means 5g। উপরের দিকে কত বল প্রযুক্ত হচ্ছে? উপর দিকে লম্ব প্রতিক্রিয়া n ধরলাম, তাহলে এখান থেকে আমরা বলতে পারি m equals to 5g, that means 5 into 10। আচ্ছা চলো জি এর মান এখানে 10 ধরে নিলাম, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে কত আসবে? 50 নিউটন আসবে। তাহলে কত আসবে? এন এর মান 50 নিউটন আসছে, ক্লিয়ার? লম্ব প্রতিক্রিয়ার মান কত আসছে? 50 নিউটন। তারপরে আমাদের কি বের করতে হবে? এফ লিমিটিং, এফ লিমিটিং বের করতে হবে। দেখো এফ লিমিটিং ইকুয়ালস টু কি? মিউ এস ইন্টু এন। তো মিউ এস এর ভ্যালু কত দেওয়া আছে? 0.2, এন এর ভ্যালু 50, তাহলে কত আসছে? 10 নিউটন। তাহলে কত আসছে আমাদের? 10 নিউটন আসছে। তাহলে এফ লিমিটিং আসছে আমাদের 10 নিউটন, ক্লিয়ার তো? আর আমাদের এফ অ্যাপ্লাইড কত দেওয়া আছে? এফ অ্যাপ্লাইড 8 নিউটন দেওয়া আছে। তাহলে তুমি একটু ভেবে দেখো, সামনের দিকে 8 নিউটন বল প্রযুক্ত হচ্ছে, আর পেছনের দিকে সর্বোচ্চ 10 নিউটন পর্যন্ত অ্যাডজাস্ট করতে পারবে, ঠিক কিনা? লিমিটিং ভ্যালুটা কি? অ্যাডজাস্টেবল এর হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 10, ঠিক কিনা? লিমিটিং এর ভ্যালুটা হচ্ছে হাইয়েস্ট ভ্যালু কিসের? অ্যাডজাস্টেবল ফ্রিকশনের। তো পেছনের দিকে সর্বোচ্চ কত পর্যন্ত অ্যাডজাস্ট হয়ে যেতে পারবে? 10 পর্যন্ত। সামনের দিকে কত অ্যাপ্লাই হচ্ছে? 8। তাহলে প্রযুক্ত বলের মান লিমিটিং ফ্রিকশন থেকে বেশি না কম? প্রযুক্ত বলের মানটা লিমিটিং ফ্রিকশন থেকে বেশি না কম? অবশ্যই কম। যদি কম হয় তাহলে এটাকে তো সে অ্যাডজাস্ট করে নিতে পারবে, ঠিক কিনা? কারণ সে তো ম্যাক্সিমাম 10 নিউটন পর্যন্ত অ্যাডজাস্ট করতে পারে। তো এখানে তো চলে আসছে প্রযুক্ত বলটা 8, তার মানে 8 কেও সে অ্যাডজাস্ট করতে পারবে, ঠিক কিনা বলো? তো এটা যদি 8 কে যদি অ্যাডজাস্ট করতে পারে তাহলে বস্তু কি গতিশীল হবে? বস্তু গতিশীল হবে না। কারণ কি? কারণ পেছনের দিকে সর্বোচ্চ অ্যাডজাস্ট কতটুকু হবে? 10 নিউটন, কিন্তু সামনের দিকে প্রযুক্ত বলের মান কত? 8। তো 8টা কোথায় অ্যাডজাস্ট করতে পারবে? যেহেতু প্রযুক্ত বলের মান 10 নিউটন থেকে কি আছে? ছোট আছে। তাহলে আমরা বলতে পারি এফ লিমিটিং ইজ গ্রেটার দেন এফ। প্রযুক্ত বল থেকে স্থিতিস্থাপকের মান কি বেশি? এটা হচ্ছে প্রযুক্ত বলটা, প্রযুক্ত বলের থেকে স্থিতিস্থাপকের মান বেশি, সুতরাং বস্তু স্থির থাকবে। বস্তু কি থাকবে? স্থির থাকবে, ক্লিয়ার? তাহলে বস্তু কি হবে? স্থির থাকবে। বস্তু যদি স্থির থাকে তাহলে কোন ঘর্ষণ প্রযুক্ত হবে? স্ট্যাটিক ফ্রিকশন। তাহলে এখানে স্ট্যাটিক ফ্রিকশন লাগবে, তাহলে এটা কি হয়ে যাবে? এফএস। এবার এফএস এর ভ্যালু কার সমান হবে? সে অ্যাডজাস্ট করে নেবে কার সাথে? প্রযুক্ত বলটাকে। তার মানে সামনের দিকে 8 নিউটন প্রযুক্ত হচ্ছে, পেছনের দিকেও কত নিউটন প্রযুক্ত হবে? 8 নিউটন। আর এটা কি? স্ট্যাটিক ফ্রিকশন। তাহলে এই বলের মান কার সমান হয়ে যাবে? এফ প্রযুক্তের সমান হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে এফ প্রযুক্ত কত আছে? 8 নিউটন, ঠিক তো? তাহলে স্থিতকর্ষণের মানটা কত হয়ে যাবে? 8 নিউটন হয়ে যাবে, ঠিক তো? ক্লিয়ার? তাহলে আমরা কি দেখলাম? প্রথমে লিমিটিং ফ্রিকশন বের করবো। আগে লিমিটিং ফ্রিকশন বের করে দেখবো লিমিটিং ফ্রিকশন থেকে প্রযুক্ত বল ছোট নাকি বড়। যদি প্রযুক্ত বল ছোট হয় তাহলে বস্তু স্থির, কারণ ওই স্থিতকর্ষণটা 8 নিউটনটাকে অ্যাডজাস্ট করে নেবে যাতে বস্তু আর সামনের দিকে না এগোতে পারে, ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার? নেক্সট সেম এক্সাম্পলটা দিয়ে একটু চেঞ্জ করে সেম এক্সাম্পলটা দিয়ে আমরা চলঘর্ষণের একটা পার্ট পড়ে নেব। এটা বোঝা গেল কিনা বলো? বস্তুর সামনের দিকে 8 নিউটন প্রযুক্ত হচ্ছে, বাট পেছনের দিকে 10 নিউটন থেকে অ্যাডজাস্ট করতে পারবে, 10 নিউটন পর্যন্ত অ্যাডজাস্ট করতে পারবে। তাহলে সামনের দিকে যে 8 নিউটন প্রযুক্ত হচ্ছে ওটাকেও তো অ্যাডজাস্ট করে নিতে পারবে 8 নিউটন, ক্লিয়ার তো? তো এই জন্য বস্তু আর সামনের দিকে গতিশীল না হয় বস্তু কি থাকবে? স্থির থাকবে। তো অ্যাডজাস্ট কাকে করলো?
প্রযুক্ত বলটাকে কে অ্যাডজাস্ট করলো? স্থিতকর্ষণে। তার মানে স্থিতকর্ষণের মান কত হয়ে যাবে? 8 নিউটন হয়ে যাবে। ক্লিয়ার? চলো নেক্সট এক্সাম্পলটা সেম রাখবো, শুধু আমরা এখানে প্রযুক্ত বলের মানটা বাড়িয়ে চেক করে নিব কি হয়। ঠিক আছে, চলো দেখো আমি এক্সাম্পলটা সেম রাখলাম, কিন্তু এবার ধরো আমি 8 নিউটনের জায়গায় এখানে ধরো 20 নিউটন অ্যাপ্লাই করলাম। কত নিউটন অ্যাপ্লাই করলাম? 20 নিউটন অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, 20 নিউটন যদি অ্যাপ্লাই করি তাহলে এখন কোশ্চেন থাকবে বস্তু স্থির নাকি গতিশীল। ঠিক আছে, বস্তু স্থির নাকি গতিশীল। যদি গতিশীল হয়, গতিশীল হয় তাহলে বস্তুর ত্বরণ কত? বস্তুর ত্বরণ কত? ঠিক আছে, ক্লিয়ার? তাহলে বস্তুর ত্বরণ কত জিজ্ঞেস করা হবে। বস্তু স্থির নাকি গতিশীল। যদি গতিশীল হয় তাহলে বস্তুর ত্বরণ কত। আমরা জানি কোনো বস্তু গতিশীল হলে অবশ্যই তার ত্বরণ থাকবে। তাহলে এটার যদি ফ্রি বডি ডায়াগ্রামটা বানাই, নিচের দিকে mg, দ্যাট মিন্স 5g, উপরের দিকে লম্ব প্রতিক্রিয়া n, সামনের দিকে প্রযুক্ত বল F ইকুয়ালস টু 20 নিউটন। ঠিক কিনা? তাহলে প্রথমে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি n ইকুয়ালস টু কি লেখা যাবে? 5g, দ্যাট মিন্স 5 ইন্টু 10, g এর ভ্যালু আমরা এখানে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ধরে নিলাম। তাহলে কত আসবে? 50 নিউটন আসবে। ক্লিয়ার? এখান থেকে F লিমিটিং বের করতে হবে আগে চেক করার জন্য। তো F লিমিটিং কি? মিউ এস ইন্টু n। মিউ এস এর ভ্যালু কত দেওয়া আছে? 0.2। n এর ভ্যালু কত দেওয়া আছে? বের করলাম আমরা 50। তাহলে টোটাল কত আসবে? 10 নিউটন। তাহলে লিমিটিং এর ভ্যালু তো আবার কত আসছে? 10 নিউটন আসছে। তাহলে পেছন দিকে সে কতটুকু অ্যাডজাস্ট করতে পারবে? 10 নিউটন। বাট এখন কত অ্যাপ্লাই হচ্ছে? 20 নিউটন। ঠিক কিনা? তাহলে এখন কি আর 20 নিউটনকে সে অ্যাডজাস্ট করতে পারবে? আশা করি না, এখন অ্যাডজাস্ট করতে পারবে না, কারণ এখন প্রযুক্ত বলের মান স্থিতঘর্ষণের সীমাস্থ মান অপেক্ষায় বেশি। আমরা বলতে পারি F applied is greater than F limiting। ঠিক কিনা বলো? এখন বড় কোনটা? প্রযুক্ত বল। প্রযুক্ত বল যদি বড় হয় তাহলে বস্তু কি হয়ে যাবে? গতিশীল। তাহলে বস্তু গতিশীল হয়ে যাবে। বস্তু কি হয়ে যাবে? বস্তু হয়ে যাবে গতিশীল। আর বস্তু যদি গতিশীল হয় তখন কোন ফ্রিকশন লাগবে? কাইনেটিক ফ্রিকশন। তাহলে পেছনের দিকে যে ফ্রিকশন বলটা লাগবে এটা কি ফ্রিকশন? কাইনেটিক ফ্রিকশন। কাইনেটিক ফ্রিকশন যদি কাজ করে, কাইনেটিক ফ্রিকশনের ভ্যালু হচ্ছে মিউ কে ইনটু এন। তো মিউ কে ভ্যালু কত দেওয়া আছে? 0.1, এন হচ্ছে 50, তাহলে কত আসছে? 5 নিউটন আসছে। তাহলে চলঘর্ষণের মান কত আসছে? 5 নিউটন। তাহলে এখন ফ্রি বডি ডায়াগ্রামটাকে মডিফাই করে পেছনের দিকে কি কাজ করছে? এফ কে। এবার যেহেতু এদিকে বেশি বল প্রযুক্ত হচ্ছে তাহলে বস্তু অবশ্যই এদিকে গতিশীল হবে ত্বরণ নিয়ে। তাহলে এখান থেকে যদি আমরা ইকুয়েশনটা বানাই তাহলে কি আসবে? এফ, এই বলের মান বেশি, যেদিকে ত্বরণ বেশি, যেদিকে ত্বরণ ওইদিকে বলের মান বেশি। এফ মাইনাস এফ কে ইকুয়ালস টু মোট বল। মোট বল মানে কি? মাস ইন্টু অ্যাক্সিলারেশন। ঠিক কিনা? ত্বরণটায় কত ধরে নিলাম? এফ এর ভ্যালু কত দেওয়া আছে? 20। এফ কে এর ভ্যালু কত? 5। এম এর ভ্যালু কত? 5 এ। এখান থেকে কত আসবে? 15 ইকুয়ালস টু 5 এ। তাহলে এ ইকুয়ালস টু কত আসবে? 3 মিটার পার সেকেন্ড স্কয়ার আসবে। এ ইকুয়ালস টু কি আসবে? 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে বস্তু কত ত্বরণ নিয়ে গতিশীল হবে? তাহলে বস্তু 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে সামনের দিকে গতিশীল হবে। ঠিক আছে, বুঝা গেল কি করলাম? কোশ্চেনটা কি বলা হলো? বুঝা গেল? কোন সমস্যা আছে? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা একটা কনক্লুশনে আসতে পারি। কনক্লুশনটা কি? এটা একটা বক্সের মধ্যে লিখে রাখতে পারো। কনক্লুশনটা হচ্ছে এমন, যদি
এফ লিমিটিং ইজ গ্রেটার দেন এফ অ্যাপ্লাইড বা প্রযুক্ত, তখন বস্তু স্থির, ঠিক কিনা বলো? তখন বস্তু কি থাকবে? স্থির থাকবে। বস্তু যদি স্থির থাকে তখন কোন ফ্রিকশন কাজ করবে? স্ট্যাটিক ফ্রিকশন। আর স্ট্যাটিক ফ্রিকশন কার সমান হয়ে যায় সবসময়? প্রযুক্ত বলের সমান, যার জন্য বস্তু আর গতিশীল হতে পারে না, ঠিক কিনা? আর যদি এফ প্রযুক্ত বড় হয়ে যায় এফ লিমিটিং থেকে, তখন বস্তু গতিশীল হয়ে যায়। বস্তু তখন কি হয়ে যায়? গতিশীল হয়ে যায়। বস্তু যদি গতিশীল হয় তখন এফ কে ইকুয়ালস টু কি আসে? মিউ কে ইন্টু এন। কারণ তখন তো স্থির ঘর্ষণ কাজ করবে না, তখন চলঘর্ষণ কাজ করে, তখন ঘর্ষণ বলটা কি হবে? চলঘর্ষণ হবে, ঠিক আছে? চলঘর্ষণ এফ কে ইকুয়ালস টু চলঘর্ষণ এফ কে ইকুয়ালস টু কি আসবে? মিউ কে ইন্টু এন আসবে, ঠিক কিনা? ওকে, ডান। নেক্সট নেক্সট আমরা আরো কয়েকটা এক্সাম্পল নিয়ে নেব, ঠিক কিনা? আরো কয়েকটা এক্সাম্পল করে নেব। ওকে, চলো এটা ইরেজ করে নি, এটা কিন্তু উঠিয়ে রাখবে, হ্যাঁ, নোট করে নেবে। দেখো একটা কোশ্চেন নিয়ে নিচ্ছি। এই কোশ্চেনটা হচ্ছে এমন যে বললো একটা সারফেস উপরে একটা বস্তু আছে, ধর একটা বক্স আছে, বক্সের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, হরিজন্টালের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, হরিজন্টালের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে F। 30 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা কি অ্যাপ্লাই হচ্ছে? একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এফ। এবং বলে দিল এখানে যে মিউর ভ্যালু হচ্ছে 1/√3। মিউর ভ্যালু কত? মিউর ভ্যালু হচ্ছে 1/√3, ক্লিয়ার? এবং বস্তুর ভর দিয়ে দিল ধরো 1 কেজি। কত দিয়ে দিল? 1 কেজি দিয়ে দিল, ঠিক আছে? এখন তোমাকে বললো এই বস্তুটার উপর এই প্রযুক্ত বলের মান কত হলে বস্তুটা জাস্ট চলা শুরু করবে? কি করবে? জাস্ট চলা শুরু করবে, ঠিক আছে? বা জাস্ট মুভ টু স্লাইড, জাস্ট মুভ টু স্লাইড মানে সোজা কথায় বলতে পারো বস্তুটার সীমাস্থ স্থির ঘর্ষণে এসে পৌঁছেছে। এর থেকে আর একটু 1.4 বেশি দিলেও বস্তুটা গতিশীল হয়ে যাবে, জাস্ট টু মুভ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এখন তোমাকে এই বলের মান বের করতে বললো, ঠিক কিনা? এখন দেখো এটা যদি ফ্রি বডি ডায়াগ্রাম বানাই তাহলে কি আসবে? ফ্রি বডি ডায়াগ্রামটা কি আসবে বলো? নিচের দিকে mg, দ্যাট মিনস 1g। আচ্ছা, এখানে জি এর ভ্যালু 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তোমাকে এফ বের করতে বলবো, এফ দেওয়া হয়নি, ঠিক আছে? তুমি যদি দেখো 1g কাজ করবে, উপরের দিকে রিঅ্যাকশন ফোর্স আর আছে, যেহেতু বস্তুটা জাস্ট টু মুভ হচ্ছে পেছনের দিকে নিশ্চয়ই একটা ফ্রিকশন ফোর্স কাজ করবে, এটা স্ট্যাটিক ফ্রিকশন। ওকে, সামনের দিকে এই বরাবর একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এফ, যেটা সামনের দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে আছে। কত ডিগ্রি কোণ করে আছে? 30 ডিগ্রি কোণ করে আছে। তাহলে তাহলে সামনের দিকে একটা উপাংশ আসবে এফ কস 30 ডিগ্রি, ঠিক কিনা বলো? উপরের দিকে একটা উপাংশ আসবে এফ সাইন 30 ডিগ্রি। আর পেছনের দিকে তো ফ্রিকশন ফোর্স এফ এস কাজ করছে। অ্যাকচুয়ালি এফ এস না, এটা এফ লিমিটিং কাজ করবে, বুঝা গেল? আচ্ছা, আর একটা কাজ করি, এই 1 কেজিটাকে আমরা 5 কেজি বানিয়ে দিই, 5 কেজি বানিয়ে দিই, তাহলে একটু ভালো হবে। 5g, ঠিক আছে? ওকে, এখান থেকে দেখো এফটাকে তো দুইটা পার্ট করেই নিলাম। তো আমরা দেখতে পাচ্ছি এখানে
এফ এস ইকুয়ালস টু এফ cos 30 ডিগ্রি আসছে, ঠিক কিনা বলো? এফ এস ইকুয়ালস টু এফ cos 30 ডিগ্রি আসছে। ওকে, ক্লিয়ার? ওকে, এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রেখে দাও। আর কি উপরের দিকটায় দেখো, আর প্লাস এফ সাইন 30 ডিগ্রি, এফ সাইন 30 ডিগ্রি ইকুয়ালস টু আসছে 5g, ঠিক কিনা? ঠিক আছে, এখান থেকে যদি আমরা আরটা বের করতে যাই, আর ইকুয়ালস টু কি হবে 5g, দ্যাট মিন্স 5 ইন্টু 10 মাইনাস এফ সাইন 30 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এখানে কি আসবে? আউট। এখানে আসবে আমার 50 মাইনাস সাইন 30 ডিগ্রি ভ্যালু কত? হাফ, তাহলে এফ বাই 2 আসবে এখানে, ঠিক কিনা? এটা হচ্ছে আর এর ভ্যালু। ওকে, এটাকে ইকুয়েশন নাম্বার 2 দিয়ে রেখে দিই। এবার ইকুয়েশন নাম্বার 1 নিয়ে আমরা কাজ করব। আমরা বলতে পারবো 1 নং থেকে পাই, 1 নং থেকে পাই, 1 নং থেকে পাই দিয়ে কি লিখবো? 1 নং থেকে পাই দিয়ে লিখবো এফ এস ইকুয়ালস টু এফ ইন্টু কস 30 ডিগ্রি বলে কত? √3/2। ওকে, এফ এস টাকে কি লেখা যায়? মিউ এস ইন্টু আর লেখা যায়, ঠিক কিনা বলো? এফ ইন্টু √3/2, মিউ এস এর ভ্যালু হচ্ছে 1/√3, আর আর থাক, এফ ইকুয়ালস টু √3/2, আর ইকুয়ালস টু এফ ইন্টু √3 যদি হয়, √3 ইন্টু √3 হলে কি হবে? এফ ইন্টু 3/2। আর আর এর ভ্যালু কত আছে? এটা 50 মাইনাস f/2 ইকুয়ালস টু 3f/2। এটাকে ওইদিকে নিয়ে যাও, তাহলে 50 ইকুয়ালস টু 3f/2 প্লাস f/2, তাহলে কি আসবে? 2। 3f প্লাস f, তাহলে কি আসবে? 4f, কিনা বলো? কি আসবে? 4f, এটা হচ্ছে 50, তাহলে 25 দ্বিগুণে 100, তাহলে 4f ইকুয়ালস টু আসছে 100, f ইকুয়ালস টু আসবে 25 নিউটন। বুঝা গেল? তাহলে এফ ইকুয়ালস টু কত আসছে? 25 নিউটন। আমাকে কি বের করতে বলেছিল? এফ কত বের করতে বলেছিল, তাহলে আমরা বের করে নিলাম এফ ইকুয়ালস টু কত? 25 নিউটন। ওকে, এফ ইকুয়ালস টু কি হবে? 25 নিউটন হবে। ক্লিয়ার? ওকে, বুঝা গেল? বুঝে নিন। নেক্সট, নেক্সট কোশ্চেন। ধরো এমন একটা সারফেস আছে, সারফেসের উপর একটা কাট আছে, কাট মানে ওই যে চাকাওয়ালা গাড়িগুলো, ঠিক আছে? চাকাওয়ালা একটা গাড়ি আছে, ঠিক আছে? এখানে একটা কপি কল লাগানো আছে, ঠিক আছে? এটার সাথে একটা সুতো কানেক্ট করে এভাবে এদিকে একটা 3 কেজি ভর ঝুলানো আছে। কত? 3 কেজি একটা ভর ঝুলানো আছে। বুঝা গেল? আর এই যে কার্ড, তার ভর হচ্ছে 20 কেজি, ঠিক আছে? এখন বললো এখানে যে কোফিশিয়েন্ট, কোফিশিয়েন্ট হচ্ছে 0.04, ঠিক আছে? কোফিশিয়েন্টটা কত? 0.04। তাহলে সুতার টান নির্ণয় করো, সুতার টান বের করো, করো।
এখানে বস্তুটা নিচের দিকে গতিশীল। ঠিক আছে, বুঝা গেল? কি বের করতে বললো? সুতার টান বের করতে বললো। ক্লিয়ার? আচ্ছা, চলো শুরু করা যাক। আমরা জানি কোন বস্তু থেকে, আমরা পড়িয়েছিলাম নিউটন চ্যাপ্টারে, যে কোন বস্তু থেকে সুতার টান সবসময় বস্তু থেকে দূরের দিকে থাকবে। তাহলে ঠিক কোন দিকে থাকবে? এই বস্তুর জন্য সুতার টান দূরের দিকে, এবং এই বস্তুর জন্য সুতার টান কোন দিকে থাকবে? দূরের দিকে থাকবে। ঠিক কিনা বলো? পুলির থেকে সুতার টান পুলির থেকে দূরের দিকে থাকবে, এখান থেকে পুলির থেকে দূরের দিকে থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এবার এটা যদি নিচের দিকে এ নিয়ে গতিশীল হয়, তাহলে এটাও তো সামনের দিকে গতিশীল হবে অ্যাক্সিলারেশন নিয়ে। তখন এই কাঠের চাকার উপরে পেছনের দিকে একটা কাইনেটিক ফ্রিকশন কাজ করবে, যেহেতু এটা মুভিং এ আছে। ঠিক কিনা? ক্লিয়ার? তাহলে এখন প্রথমে এটার ডায়াগ্রাম, ফ্রি বডি ডায়াগ্রাম যদি বানাই 20 কেজি কাঠের, 20 কেজি কাঠের সামনের দিকে একটা টেনশন ফোর্স লাগছে, পেছনের দিকে একটা কাইনেটিক ফ্রিকশন লাগছে। ঠিক তো? নিচের দিকে তার 20 জি, দ্যাট মিন্স এমজি কাজ করছে, উপরের দিকে অবশ্যই নর্মাল ডিরেকশন এন কাজ করছে। এটা হচ্ছে কাঠের ফ্রি বডি ডায়াগ্রাম। ক্লিয়ার? এর মধ্যে এখান থেকে আমরা লিখতে পারি n ইকুয়ালস টু 20 ইন্টু 10, দ্যাট মিন্স এখানে সবসময় জি এর ভ্যালু আমরা 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ধরে করছি। 20 ইন্টু 10, তাহলে 200 নিউটন আসছে। এবার এফ কে বের করে নিতে পারবো এখান থেকে। আবার এফ কে ইকুয়ালস টু আমরা জানি মিউ কে ইন্টু এন। মিউ কে ভ্যালু কত? 0.04 ইন্টু 200, তাহলে এটা কত আসবে? 0.04 যদি হয় 1/100, 100 কেটে যাবে, তাহলে 8 নিউটন আসবে। এফ কে কত আসছে? 8 নিউটন। ঠিক কিনা বলো? কিন্তু সামনের দিকে তো একটা অ্যাক্সিলারেশনও আছে, ওটা ভুলে গেলে তো হবে না। তাহলে এখান থেকে আমরা ইকুয়েশনটা কি বানাতে পারি? দেখো, সামনের দিকে ফোর্স কোনটা? টি। তাহলে এখানে ইকুয়েশনটা হবে টি মাইনাস এফ কে ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। টি কত? এখানে টি থাকবে। এফ কে কত? 8। মাস কত? এখানে 20। তো এই থাকবে, ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রেখে দাও এটাকে। তারপর আসো এটাতে, এটার এমজি কোন দিকে কাজ করবে? সব সময় নিচের দিকে। তাহলে এটার যদি ফ্রি বডি ডায়াগ্রাম বানাই, নিচের দিকে 3g, উপরের দিকে টি, আর অ্যাক্সিলারেশন নিচের দিকে। তাহলে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কি লেখা যায়? 3g মাইনাস টি ইকুয়ালস টু এম ইন্টু এ। দেখেন 3 ইন্টু 10 করলে 30, মাইনাস টি ইকুয়ালস টু এম এর ভ্যালু কত? 3, আর এটা এ। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। এখন আমরা ইকুয়েশন 1 প্লাস 2 যদি করি, তাহলে কি আসবে দেখো? t minus 8 equals to 20a, 30 minus t equals to 3a। তাহলে এখান থেকে মাইনাস টি প্লাস টি কেটে যাবে, 30 minus 8 করব আমরা, 30 minus 8 equals to 23a। তাহলে এই পাশটা যদি লিখি, কত আসছে এখানে? 22। তাহলে 22 equals to 23a। তাহলে a equals to কি আসবে? 22/23 আসবে। এটাই হচ্ছে আমাদের অ্যাক্সিলারেশন কার্টের। এই অ্যাক্সিলারেশন নিয়ে কার্টটা কোন দিকে চলে আসবে? নিচের দিকে। কিন্তু আমার তো অ্যাক্সিলারেশন বের করতে বলেনি, আমাকে কি বের করতে বললো? আমাকে বের করতে বললো সুতার টান। ঠিক আছে তো? আচ্ছা, এটাকে পয়েন্টে কনভার্ট করে নিতে পারি, 22/23, নয়তো এভাবেই রেখে দিতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কেউ যদি চায় পয়েন্টে কনভার্ট করবে তাহলে দেখিয়ে দিচ্ছি। 23 দিয়ে তো 22 কে ডিভাইড করা যাবে না, তাহলে কি করা যায়? 0 পয়েন্ট দিয়ে একটা 0 দিয়ে দাও, তাহলে 2 to 0 চলে আসছে। মানে 23 এর লাস্টের দিক থেকে, যেহেতু 10 দিলে এটা বেশি হয়ে যায়, তাহলে 9 দিয়ে বা 8 দিয়ে ট্রাই করতে পারি। 3 নং 27, 27 এর 7 হাতে আছে 2, 18, 19, 20। ঠিক আছে, এমন আসবে। 3 9 দিয়ে দিলেই হচ্ছে 3 নং 27, 7 হাতে আছে 2, 9 18, 18 দিয়ে 20, 207। তাহলে 0.9 আসছে মোটামুটি, 207। তারপর এখান থেকে কি আসবে দেখো? 10 এর থেকে 3 গেলে কত আসবে? 10 থেকে 7 গেলে কত আসবে? 3, 1, 2 এর থেকে 1 গেলে 1, 13, পয়েন্টের জন্য একটা জিরো, 130। 23 দিয়ে ডিভাইড করলে কি আসবে? 0.9। তারপর 130, 5 দিয়ে দিলে 23 ইন্টু 5, 5 15 5 হাতে আছে 1, 5 10 11, 115, 115, 0.95, 0.95 মিটার পার সেকেন্ড স্কয়ার। অ্যাটলিস্ট 2 গুণ নিয়ে নেব। তারপর 1 নং থেকে পাই
থেকে পাই। আরো আসে বাট নিচ্ছি না, 1 নং থেকে পাই। কি আসবে? 1 নংটা কি আছে? t - 8 ইকুয়ালস টু 20a আছে। তাহলে t ইকুয়ালস টু কি হবে? 20a প্লাস 8, 20 ইন্টু a কত আছে? 20 ইন্টু 0.95 প্লাস 8। এখান থেকে কি লেখা যায়? 20 ইন্টু 95/100, 5 20 100, 5 দিয়ে 95 কাটলে 19 প্লাস 8, 19 প্লাস 8 কত আসছে? 27 নিউটন। অলমোস্ট 27 নিউটন। তাহলে সুতার টান কত আসছে আমাদের? সুতার টান কত আসছে আমাদের? 27 নিউটন আসছে। ঠিক আছে, নেক্সট একটা কোশ্চেন দেখো। এটা কোশ্চেন আছে, কোশ্চেনটা হচ্ছে একটি বস্তু বা একটি বক্স ট্রেনের মেঝে রাখা আছে। ট্রেনের মেঝে রাখা আছে। একটি বক্স ট্রেনের মাঝে মেঝে রাখা আছে এবং মিউ এস ইকুয়ালস টু 0.4 হলে ট্রেনটি সর্বোচ্চ কত ত্বরণ নিয়ে চললে বক্স বাক্সটি গতিশীল হবে না? হবে না, ঠিক না? কোশ্চেন কি করলো? একটা ট্রেন আছে, ট্রেনের মেঝে একটি বক্স রাখা আছে। এখন ওইখানে যে মিউএসটা হচ্ছে 0.4, তাহলে সর্বোচ্চ কত ত্বরণ নিয়ে চললে, ট্রেনটি সর্বোচ্চ কত ত্বরণ নিয়ে চলে বক্সটি গতিশীল হবে না? এটা হচ্ছে কোশ্চেন। ঠিক আছে, তাহলে দেখো, এটা ধরো ট্রেনের মেজ, ট্রেন সামনের দিকে গতিশীল হচ্ছে আর এখানে একটা বক্স রাখা আছে। তো ট্রেন যখন সামনের দিকে গতিশীল হতে চাইবে, ত্বরণ নিয়ে ট্রেন যখন সামনের দিকে গতিশীল হতে চাইবে, তখন বক্সের পেছনের দিকে একটা ফ্রিকশন ফোর্স কাজ করবে, এফ। এখন দেখো, বক্সটি কতক্ষণ পর্যন্ত গতিশীল হবে না? যদি বক্সটির উপর প্রযুক্ত বল, ঠিক কিনা বলো, বক্সটির উপর প্রযুক্ত বল, বক্সটির উপর প্রযুক্ত বলের মান তার লিমিটিং ফ্রিকশনের সমান হয় ততক্ষণ পর্যন্ত। ট্রেনটি যখন সামনের দিকে গতিশীল হবে, তখন বস্তু কিন্তু ত্বরণ নিয়ে পিছনের দিকে গতিশীল হবে। তোমরা খেয়াল করে দেখবে, কোন জিনিসের উপর রেখে যদি টান দাও, তাহলে এটা এদিকে আসলেও এটা কোন দিকে যায়? পেছনের দিকে যায়। তখন এই বরাবর কি করবে? একটা ফ্রিকশন ফোর্স কাজ করবে। তার মানে ট্রেনের বক্সটির উপর সামনের দিকে একটা বল প্রযুক্ত হচ্ছে। ওই বলটা কত? এম ইন্টু এ, বক্সের মাস ধরে নিলাম এম, তাহলে ওই বক্সের উপর সামনের দিকে এদিকে প্রযুক্ত বল কত? এম এ। এখন এটা যদি, এই প্রযুক্ত বলের মান যদি এফ লিমিটিং থেকে বেশি হয়,
কি বললাম, প্রযুক্ত বলের মান যদি এফ লিমিটিং থেকে বেশি হয় তাহলে বস্তু কি হয়ে যাবে, গতিশীল হয়ে যাবে। এদিকে ঠিক কিনা বলো? যদি এফ ইকুয়ালস টু এম ইন্টু এত, এই মানটা যদি বেশি হয়ে যায় তাহলে বস্তুটা এদিকে গতিশীল হয়ে যাবে, লিমিটিং থেকে বেশি হয়ে গেলে। ঠিক কিনা? কিন্তু এই কেসটাতে কি হবে, গতিশীল হবে, ঠিক তো? গতিশীল হবে। কিন্তু যদি এফ ইন্টু এম লেস দেন এফ লিমিটিং হয় বা এফ লিমিটিং এর সমান হয় তাহলে বস্তু কিন্তু আর গতিশীল হতে পারবে না। কেন? কারণ এফ লিমিটিং বেশি, আমরা ওই এর আগের অঙ্কগুলোতে দেখেছি এফ লিমিটিং যদি বেশি হয় তাহলে বস্তু গতিশীল হয় না, বা এফ লিমিটিং এর সমান হলেও বস্তু গতিশীল হয় না। তাহলে এম এ বস্তুর উপর যে ত্বরণ কাজ করবে ওই ত্বরণটার জন্য এফ লিমিটিং ভ্যালু কি হতে হবে, বড় হতে হবে নয়তো সমান হতে হবে। তাহলে এম ইন্টু এ, আর এফ লিমিটিং এর জায়গায় কি লিখতে পারি আমরা, মিউ এস ইন্টু এন লিখতে পারি। তো এখান থেকে বস্তু নিচের দিকে এম জি কাজ করে, উপরের দিকে এন কাজ করে, এখান থেকে এন ইকুয়ালস টু এম জি হয়ে যায়। এম এ লেস অর ইকুয়াল মিউ এস ইন্টু এম জি, এম এম কাটা, তাহলে এটা লেস অর ইকুয়াল মিউ এস এর ভ্যালু দেওয়া আছে আমাদের 0.4, জি এর ভ্যালু 10, তাহলে এ লেস অর ইকুয়াল 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে এর ত্বরণের মানটা 4 থেকে কম হলেও চলবে, 4 থেকে কম হলেও চলবে, বস্তু গতিশীল হবে না। ঠিক আছে? কিন্তু কিন্তু 4 থেকে যদি বেশি হয়ে যায় তাহলে বস্তু গতিশীল হয়ে যাবে। তাহলে আমার 4 এর সমান হলেই তো ম্যাক্সিমাম, ঠিক কিনা? 4 থেকে বেশি হলেই সমস্যা, 4 থেকে কম হলে কোনো অসুবিধা নেই, কিন্তু 4 থেকে বেশি হলেই সমস্যা। তাহলে ম্যাক্সিমাম কতটুকু? তবে ম্যাক্সিমাম হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে ওই ট্রেনটির সর্বোচ্চ ত্বরণ কত হতে পারবে, 4 মিটার পার সেকেন্ড স্কয়ার হতে পারবে। এর থেকে বেশি ত্বরণ নিয়ে যদি চলে তাহলে বস্তু গতিশীল হয়ে যাবে, মানে বাক্সটি গতিশীল হয়ে যাবে। এটা কিসের শর্ত ছিল? গতিশীল না হওয়ার শর্ত, গতিশীল না হওয়ার শর্ত। এটা ছিল গতিশীল না হওয়ার শর্ত। তাহলে গতিশীল না হওয়ার শর্ত কি, অ্যাক্সিলারেশনের মান 4 মিটার পার সেকেন্ড স্কয়ার থেকে কম হতে হবে নয়তো সমান হতে হবে। তাহলে সর্বোচ্চ কত হতে পারবে, 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। এর থেকে বেশি হলেই বক্সটি গতিশীল হয়ে যাবে। ক্লিয়ার? এটা একটা কোশ্চেন ছিল। আর একটা কোশ্চেন দেখো, একটা ইন্টারেস্টিং কোশ্চেন। দেখো আর একটা কোশ্চেন দেখো, ধরো একটা মেজ আছে, মেজের উপর একটা বস্তু আছে যার ভর এম এ, একটা বস্তু আছে যার ভরটা ধরে নিলাম এম এ। ঠিক আছে? হরিজন্টালের সাথে 37 ডিগ্রিতে একটা সুতা নিয়ে এভাবে ঝুলিয়ে দেওয়া হলো একটা পুলির সাহায্যে। পুলিটা ধরো এখানে বাঁধা আছে কিছু, ঠিক আছে? ক্লিয়ার? এখানে একটা ম্যাজ আছে, ম্যাজে এগুলো রাখা হলো, এখানে আরেকটা বাক্স রাখা হলো যার ভর, যেটা হচ্ছে বি, যার ভরটা হলো এম বি। ঠিক না? হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 37, আমি যে মিউটা দিয়ে দিল 0.5। এখন কোশ্চেনে বলছে এম এ বাই এম বি কত। কোশ্চেন কি? কোশ্চেন হচ্ছে এম এ বাই এম বি কত, বা তাদের ভরের অনুপাত কত, বস্তু দুটি ভরের অনুপাত কত, এটাই তোমাকে বের করতে বলবো। ক্লিয়ার? চলো স্টার্ট করি। তো আমরা জানি এগুলোর উপরে টেনশন ফোর্স কাজ করবে, টি এদিকে, এখান থেকে টি নিচের দিকে, এখান থেকে টি বাইরের দিকে, এখান থেকে আবার টি এভাবে। প্রথমে এ বস্তুটি নিয়ে যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি তাহলে কি আসছে দেখো, এর নিচের দিকে এম এ জি কাজ করবে, উপরের দিকে রিঅ্যাকশন ফোর্স কাজ করবে আর, আবার এই দিকটায় তো টি আছে না, এদিকে তো টি এর কস উপাংশটা আসবে,
cos 37, উপরের দিকে t sin 37 আসবে, তাহলে উপরের দিকে আসবে t sin 37 ডিগ্রি, ঠিক কিনা বলো? আর সামনের দিকে কি আসবে? t cos 37 ডিগ্রি আসবে। তখনই বস্তুটা সামনের দিকে গতিশীল হওয়ার চেষ্টা করবে। যে সামনের দিকে গতিশীল হতে যাবে, এই t cos 37 তাকে কি করবে? সামনের দিকে নিয়ে যেতে চাইবে। তখনই তার পেছনের দিকে কি কাজ করবে? একটা ফ্রিকশন কাজ করবে, কাইনেটিক ফ্রিকশন। তার পেছনের দিকে কাজ করবে একটা এফ কে, ঠিক কিনা বলো? তার পেছনের দিকে একটা কাইনেটিক ফ্রিকশন কাজ করবে। ওকে, তাহলে পেছনের দিকে একটা কি কাজ করবে? এফ কাইনেটিক ফ্রিকশন কাজ করবে, বা এফ লিমিটিং বলতে পারি, এফ লিমিটিং বলতে পারি, এফ লিমিটিং ফ্রিকশন কাজ করবে। ঠিক আছে, সর্বোচ্চ বল। এটা জাস্ট টেন্ডেন্সি আসবে মোশনে, বাট মোশন হচ্ছে না এখানে, বডি দুটোই রেস্টে আছে। ঠিক আছে, আচ্ছা, এবার এখান থেকে যদি আমরা ইকুয়েশন বানাই, তাহলে কি আসবে? এম এ জি ইকুয়ালস টু আর প্লাস টি সাইন 37 ডিগ্রি। এখান থেকে যদি আর বের করে নিই, আর ইকুয়ালস টু এম এ জি মাইনাস টি সাইন 37 ডিগ্রি। আর এদিক থেকে যদি দেখি, তাহলে এফ লিমিটিং ইকুয়ালস টু টি কস 37। আমরা বলতে পারি এফ লিমিটিং, এটাকে ইকুয়েশন 1, এফ লিমিটিং ইকুয়ালস টু টি কস 37 ডিগ্রি। এফ লিমিটিংটাকে বলা যায় মিউ এস ইন্টু আর টি কস 37 ডিগ্রি, ঠিক কিনা বলো? এখানে আর এর ভ্যালুটা বসানো যায়, মিউ এস ইন্টু এম এ জি মাইনাস টি সাইন 37 ডিগ্রি ইকুয়ালস টু টি কস 37 ডিগ্রি। ওকে, এখানে তো আমাদের আলটিমেট টার্গেট তো এম এ বের করে দেখি আসবে মিউ এস এম এ জি মাইনাস মিউ এস টি, মিউ দিয়েছেন, মিউ এস কেন দিচ্ছেন? আচ্ছা চলো একই কথা, টি সাইন 37 টি কস 37, বুঝা গেল? এটাকে ওইদিকে নিয়ে যাই, মিউ এস এম এ জি equals to t cos 37 plus mu s t sin 37 ডিগ্রি। ঠিক আছে, এইটাকে এবার ইকুয়েশন নাম্বার 2 দিয়ে রেখে দেন। ঠিক আছে, এটা এম এ ইন্টু জি। ঠিক আছে, আচ্ছা, এবার আসি এটার জন্য। এটার জন্য যদি ফ্রি বডি ডায়াগ্রাম বানাই, নিচের দিকে এম বি জি, উপরের দিকে শুধু টি আছে, উপরের দিকে শুধু কি আছে? টি। এটা সিম্পল, টি ইকুয়ালস টু কি আসবে? এম বি ইন্টু জি আসবে, ঠিক কিনা বলো? বাহ, খুব সুন্দর। ইকুয়েশন 2 তে টি এর ভ্যালু বসিয়ে দিয়ে পেয়ে যাব আমরা কি? দেখি, টি এর ভ্যালু বসিয়ে দিই। তাহলে এখানে ইকুয়েশন কি ছিল, বা আমরা বলবো 2 নং থেকে পাই, 2 নং থেকে পাই কি ছিল? মিউ এস এম এ জি ইকুয়ালস টু, এখান থেকে টি কমন যায়, দেখো ওটা থেকে টি কমন যায়, টিটা কমন নিলে কি থাকছে? cos 37 ডিগ্রি মাইনাস মিউ এস সাইন 37 ডিগ্রি। টি এর ভ্যালু এদিকে ডিভাইড করবো, আর মিউ জি গুলো এদিকে নিয়ে যাবো, তাহলে এম এ বাই টি, এম এ জি বাই টি, মিউ এস টা করে দিকে ডিভাইড করে দিই, cos 37। আচ্ছা, তোমাদেরকে একটা ট্রায়াঙ্গেল পড়িয়েছিলাম 37 এর ট্রায়াঙ্গেল, এটা যদি 37 ডিগ্রি হয়, তাহলে এটা 3, এটা 4, এটা হচ্ছে 5। ঠিক আছে, এটা মুখস্থ রাখবে। তাহলে এখান থেকে cos যদি লিখি 4/5, তাহলে এখানে আসবে 4/5 মাইনাস মিউ এস এর ভ্যালু কত দিয়েছে? 0.5, sin 37 কত হবে? 3/5 ইন্টু 3/5, এটা একটা বক্সে,
বাই কত আসছে মিউ এস, দ্যাট মিনস 0.5 দিয়ে আবার ভাগ, মিউ এস এদিকে যাবে, আর কেউ বুঝতে না পারলে এখানে মিউ এস লিখে নেবে। টি, টি এর ভ্যালু কত, এটা হচ্ছে এম এ জি, টি এর ভ্যালু কত এম বি জি, ঠিক আছে, জি জি কেটে যাবে, 4/5 মাইনাস 0.5, এটা প্লাস ছিল, এটা প্লাস হবে, এটা প্লাস হবে, প্লাস হলে এটা কি হবে 4.+5 তো আসবে 6.5/5 0.5, উপরে কি আসবে 4.5 1.5, তাহলে 5.5, সরি 5.5, তাহলে উপরে আসছে কত 5.5, নিচে আসছে 5। এটাকে যদি ঠিক করে লিখি তাহলে 5.5/5 দিয়ে কেটে দিলে 11.1.1 1.1, তাহলে কি আসবে 1.1/0.5, পয়েন্ট পয়েন্ট কেটে গেলেই থাকবে 11/5, তাহলে দুটো মাসের অনুপাত কত আসছে 5/11/5, মাসের রেশিওটা কি আসবে 11/5 আসবে। ওকে, ঠিক আছে। আজকের জন্য এটাই লাস্ট। নেক্সট ক্লাসে আমরা ব্লক অন দা ব্লক প্রবলেম করবো, অর্থাৎ একটা ব্লকের উপর যে আরেকটা ব্লক মোশন করলে কি হবে, বা ইনক্লাইন প্লেনের জন্য কি হবে, ঘর্ষণ কোণ কি, ঘর্ষণ শঙ্কু কি, বিরাম কোণ কি, এগুলো নিয়ে পড়াশোনা করবো নেক্সট ক্লাসে। আজকের জন্য এতটুকু।